আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 15 জুন রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আহমেদাবাদের রেশ না কাটতেই কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত্যু 7 জন পুণ্যার্থীর। ইসরায়েল জুড়ে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, নিহত 7। ইরানের পারমাণবিক গাড়িতে ফের হামলা ইসরায়েলের, পাল্টা তেহরানের, দুপক্ষে মৃত 88। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সাই হয়ে গেছেন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায়, ডিএনএ পরীক্ষা মিলল চূড়ান্ত প্রমাণ। 26-এ বরাকের 13টি আসন পাবে বিজেপি, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। শ্রীভূমিতে বিজেপির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত। কাছাড় পুলিশে ব্যাপক রদবদল, বদলি 13 জন। শ্রীভূমিতে অর্ধসমাপ্ত সড়কের জন্য হেনস্থা, দ্রুত ব্যবস্থার দাবি কংগ্রেসের। কাটিগড়ায় বিধানসভা ভোটের রণডঙ্কা বাজিয়ে দিল কংগ্রেস, পর্যবেক্ষকের বৈঠকে স্থানীয় প্রার্থীর নাম সুপারিশ। সুব্রত দেবকে শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি করার দাবি। এবং সর্বশেষ খবরটি হলো, শ্রীভূমি জেলায় জল জীবন মিশনের সুবিধা থেকে বঞ্চিত মহাকুলের বাসিন্দারা। এবারে শুনুন বিস্তারিত খবর। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কেদারনাথে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় 7 জন তীর্থযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ভোরবেলা গৌরীকুণ্ড ও ত্রিযুগী নারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে আরিয়ান এভিয়েশন কোম্পানির একটি কপ্টার। খারাপ আবহাওয়ায় এই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফ ও এসডিআরএফ। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর 5টা নাগাদ 7 জন যাত্রী ও পাইলটকে নিয়ে কপ্টারটি কেদারনাথ ধামের কাছ থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নামতে শুরু করে এবং ভোর 5:30 নাগাদ গৌরীকুণ্ড ও ত্রিযুগী নারায়ণের মধ্যবর্তী গভীর জঙ্গলে আছড়ে পড়ে। দুর্ঘটনায় নিহত 7 জনের মধ্যে এক শিশুও ছিল বলে জানা গেছে। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনাস্থল গভীর জঙ্গলে হওয়ায় উদ্ধারকারী দলগুলি পৌঁছতে বেশ কিছুটা সময় লাগছে। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলে পৌঁছানো ছাড়া অন্য কোনো উপায় নেই। স্থানীয় বাসিন্দারা যারা জঙ্গলে পাতা কুড়াতে গিয়েছিলেন, তারাই প্রথম হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখতে পান এবং প্রশাসনকে খবর দেন। উল্লেখ্য, গত 2রা মে থেকে কেদারনাথ যাত্রা শুরু হওয়ার পর থেকে এটি 5ম দুর্ঘটনা। এর আগে গত 17 মে উত্তরাখণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স জরুরি অবতরণ করেছিল। গত 7 জুন চারধাম যাওয়ার পথে রুদ্রপ্রয়াণে তীর্থযাত্রী সহ একটি হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ড করে, যেখানে 5 জন যাত্রী ছিলেন। একের পর এক এই ধরনের দুর্ঘটনা তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। অপরদিকে ইসরায়েল জুড়ে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, নিহত 7। দিন কয়েক ধরে ইরান ইসরায়েলের নতুন উত্তেজনায় জ্বলছে মধ্যপ্রাচ্য। বৃহস্পতিবার রাত থেকে ইরানের উপর বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী, যাতে মৃত্যু হয়েছে ইরানের 12 জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী। পাশাপাশি অনেক ভবন চুরমার হয়ে গিয়েছে। এবার প্রতিশোধ নেওয়ার পালা। ইসরায়েল জুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। আজ কাতার ভিত্তিক আল জাজিরা সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ইসরায়েলের তেল আবিব মেট্রোপলিটন এলাকার বাতিয়াম শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় এখনো পর্যন্ত 35 জন নিখোঁজ রয়েছে এবং আহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। অপরদিকে শুক্রবারের পর থেকে লাগাতার একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। আজ সকালে ফের হামলার জাঁচ বাড়িয়েছে দুই দেশ। সূত্রের খবর, আজ সকালে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর এবং বেশ কয়েকটি পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। পাল্টা তেল আবিব লক্ষ্য করে হামলা ইরানেরও। তেহরানের সঙ্গে হাত মিলিয়ে ইসরায়েলের উপর আঘাত হেনেছে হাউথিরা। দুই দেশ মিলিয়ে অন্তত 88 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভান্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় ইসরায়েল। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি, রিভলিউশনারি গার্ডসের কমান্ডার হুসেন সালামি, ইরানের ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং 2 শীর্ষ সেনা আধিকারিকের। পাল্টা দিয়ে অপারেশন 2 প্রমিস 3 শুরু করে ইরান। তেল আবিবের একাধিক এলাকায় আছড়ে ইরানের ড্রোন আক্রমণ। হামলার পর রাষ্ট্রসংঘে ইরানের প্রতিনিধি জানান, অন্তত 78 জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়, আহত 300 জনেরও বেশি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছিলেন, আপাতত বেশ কয়েকদিন ধরে ইরানে আক্রমণ করবে তার সেনা। সেই মতোই আজ সকালে ফের ইরানের একাধিক এলাকা লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে।
সোশ্যাল মিডিয়া ইসরায়েলি সেনার তরফে জানানো হয়, ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর পারমাণবিক প্রকল্পের হেডকোয়ার্টারে হামলা করা হয়েছে, পারমাণবিক ঘাঁটিকেও নিশানা করা হয়েছে। এছাড়াও একাধিক তৈলগাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আজকের হামলার জেরে ইরানের একাধিক সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি সেনার দাবি। অপরদিকে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সাই হয়ে গেছেন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায়। ডিএনএ পরীক্ষা মিলল চূড়ান্ত প্রমাণ। আহমেদাবাদ থেকে লন্ডনগামী অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছে একজন যাত্রী ছাড়া আর কেউ বেঁচে নেই। এবার দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করে বিজয় রূপানির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গুজরাটের গৃহমন্ত্রী হর্ষ সাংঘি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত 12 জুন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃতদেহের সঙ্গে ডিএনএ মিলে গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, এখনো পর্যন্ত 32টি মৃতদেহের ডিএনএ মিলেছে। তার মধ্যে 14টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এডিশনাল সিভিল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রাজনীশ পাতিল বলেন, বিমানের যাত্রীদের মধ্যে অনেকেই উদয়পুর, বাদুদরা, খেদা, মেহসানা, আরবাল্লি, আহমেদাবাদ এবং বুটার জেলার বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার দুপুর 1:17 নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্ঘটনাটি হয়। টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে জুনিয়র চিকিৎসকদের হোস্টেলে ভেঙে পড়ে বিমানটি। অপরদিকে 26শে বোরাকের 13টি আসন পাবে বিজেপি, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। শ্রীভূমিতে বিজেপির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি জেলা বিজেপির এক গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। আগামী বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার 13টি আসন বিজেপির দখলে আসবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবার উত্তর করিমগঞ্জ আসনটি দখলের প্রতি গুরুত্ব আরোপ করেন উপস্থিত দলীয় নেতারা। দলের রণনীতি নির্ধারণ এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে গতি আনার বিষয়ে এদিনের সভায় বিস্তারিত আলোচনা হয়। কার্যনির্বাহী সভায় নিজের বক্তব্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বরাকের মাটি খারাপ বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মন্তব্য করেছিলেন, কিন্তু বরাকের উন্নয়নের মাধ্যমে একথা যে ভুল সেটা প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বরাক উপত্যকার রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, বরাকের মাটিও ভালো আর মানুষও ভালো। আসলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মন ভালো ছিল না, তাই বরাকের উন্নয়নে কোনো কাজ করেননি। 1000 কোটির প্যাকেজের কথা বলে বরাকের প্রায় সব আসন দখলের পুরো উপত্যকার ভাগ্যে তা জুটে না। অথচ গত কয়েক বছরে বিজেপি সরকারের কার্যকালে কেবলমাত্র রামকৃষ্ণনগর আর পাতারকান্দিতে 1000 কোটির বেশি টাকার কাজ হয়েছে। এই রাজ্যকে শক্তিশালী করে তুলতে কাজ করছেন মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে প্রাথমিকভাবে বরাকের 3 জেলার প্রধান হাসপাতালে এমআরআই শুরু হতে যাচ্ছে। 2026-এর নির্বাচনের জন্য দলের তৃণমূল স্তর থেকে জেলা স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের 11 বছরের কার্যকালের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী। জেলা বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজয় মালাকার বলেন, শ্রীভূমি জেলার 4টি আসনের মধ্যে রামকৃষ্ণনগর আর পাতারকান্দি বিধানসভার পাশাপাশি উত্তর করিমগঞ্জ আসন এবার দখলে আনতে হবে। মুখ্যমন্ত্রী এই আসন নিয়ে এবার খুব আশাবাদী। তিনি নিজে গুরুত্ব দিচ্ছেন এই আসনের উপর। দলের জেলা স্তরের বেশিরভাগ কর্মকর্তা এখানে রয়েছেন, তাই যে কোনোভাবে এই আসন বিজেপির দখলে আনতে হলে সবাইকে মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। এবার যেন উত্তর করিমগঞ্জ আসন থেকে বিজেপি প্রার্থী জয়ী হয়ে দিশপুর দিতে পারেন, এর ব্যবস্থা করতে হবে। এর জন্য দলকে মজবুত হতে হবে, আর দলকে শক্তিশালী করতে হলে সব স্তরের কর্মীদের কাজ করে যেতে হবে। অপরদিকে কাছাড় পুলিশে ব্যাপক রদবদল, বদলি 13 জন। বেশ বড় ধরনের রদবদল করা হলো কাছাড় পুলিশে। বদলি করা হয়েছে 13 জনকে। এর মধ্যে 11 জন সাব ইন্সপেক্টর এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। জেলার সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট নুমল মাহাতো এই রদবদল সম্পর্কিত নির্দেশ জারি করেছেন। বদলি হওয়া আধিকারিকদের মধ্যে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচ্যুত কৃষ্ণ ফুকনকে করা হয়েছে তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ। তারাপুর ফাঁড়ির ইনচার্জ রাজু দেব হয়েছেন লক্ষ্মীপুর থানার অ্যাটাচ অফিসার। লক্ষ্মীপুর থানা থেকে একইভাবে শিলচর সদর থানায় বদলি করা হয়েছে মনীষা দাসকে। শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথকে করা হয়েছে রংপুর পেট্রোল পোস্টের ইনচার্জ। শিলচর সদর থানা থেকে মুজিবুল ইসলামকে বদলি করা হয়েছে জয়পুর থানায়। রংপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ দীপঙ্কর দাসকে করা হয়েছে কুম্বিগ্রাম এসওপির ইনচার্জ। পুলিশ রিজার্ভ থেকে রাজু রঞ্জন দেকে বদলি করা হয়েছে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসাবে।
পুলিশ রিজার্ভে থাকা অন্যজন উত্তমনাথ বদলি হয়েছেন তারাপুর পুলিশ ফাঁড়িতে। ধলাই থানা থেকে ধর্মেশ্বর ডেকা বদলি হয়েছেন দুয়ারবন থানায়। কুম্বিগ্রাম এসওপির ইনচার্জ নয়নমণি বড়ুয়াকে বদলি করা হয়েছে শিলচর সদর থানায়। মালুগ্রাম পুলিশ ফাঁড়ি থেকে লক্ষ্যজ্যোতি গগৈকে বদলি করা হয়েছে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ হিসেবে। বদলিপ্রাপ্ত এই 11 জন হলেন সাব ইন্সপেক্টর স্তরের আধিকারিক। 2 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলেন হুসেন আহমেদ লস্কর ও প্রশান্ত সিনহা। হুসেন আহমেদকে রংপুর পুলিশ পেট্রোল পোস্ট থেকে বদলি করা হয়েছে ভাঙ্গারপাড় ফাঁড়িতে। প্রশান্ত সিনহাকে রাঙ্গিরখাড়ি ফাঁড়ি থেকে মালুগ্রাম ফাঁড়িতে। অপরদিকে সুব্রত দেবকে শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি করার দাবি উঠল। শীঘ্রই রদবদল হচ্ছে শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি পদে। শুধু সভাপতি পদে নয়, সাংগঠনিক ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করবেন প্রদেশ কংগ্রেসের নবাগত সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। ইতিমধ্যে শ্রীভূমি সহ প্রায় 19টি জেলায় সভাপতি চয়নকে ঘিরে প্রদেশ কংগ্রেস কর্মকর্তারা শুরু করেছেন গ্রাউন্ড রিপোর্ট কালেকশন। আসাম প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব লাভ করা বিধায়ক আব্দুল রহিম আহমদ এবং কার্তিক কর্মী দুদিনের করিমগঞ্জ সফরে আসছেন। বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে বৈঠকে বসে সাংগঠনিক আলোচনা করবেন এবং পদপ্রার্থী হিসেবে চর্চায় আসা প্রার্থীদের মধ্যে দলীয় কর্মী মহলের সব থেকে কার গ্রহণযোগ্যতা বেশি সেই তথ্য সংগ্রহ করবেন। প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব লাভ করা বিধায়ক আব্দুল রহিম আহমেদ এবং কার্তিক কর্মী রবি ও সোমবার শ্রীভূমি কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। শনিবার রাতে ট্রেনে গুয়াহাটি থেকে 2 জন পর্যবেক্ষক রওনা হয়েছেন এবং আজ সকালে এসে শ্রীভূমি পৌঁছেছেন। অপরদিকে কাটিগড়ায় বিধানসভা ভোটে রণডঙ্কা বাজিয়ে দিল কংগ্রেস। পর্যবেক্ষকের বৈঠকে স্থানীয় প্রার্থীর নাম সুপারিশ। একেবারে গ্রাম থেকে রাজ্য পর্যন্ত দলের ভিত মজবুত করতে মাঠে নামলেন রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষক সহ রাজ্য ও জেলা স্তরের কর্মকর্তারা। সাংসদ গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই নতুন নিয়মে শুরু হয়েছে অভিযান। এর মূল লক্ষ্য 26-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া মুক্ত আসাম গড়ার রণকৌশল তৈরি করা। পর্যবেক্ষকের দায়িত্বে যারা রয়েছেন তারা নিজ নিজ বিধানসভা কেন্দ্রে দলের অতীতের খোঁজখবর নিয়ে দলের কর্মী কর্মকর্তা ও সমর্থকরা দলের আদর্শ ও নীতির উপর কতটুকু অটুট রয়েছেন এসব পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন। দলীয় কর্মীদের সুখ দুঃখ সম্পর্কে ঘরোয়া সভায় মিলিত হয়ে স্থায়ী সমাধান করাই হবে পর্যবেক্ষকের মুখ্য দায়িত্ব। এরই অঙ্গ হিসেবে কালাইন বাস স্ট্যান্ডে বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত কাছাড় জেলার পর্যবেক্ষক প্রাঞ্জল গাটওয়ারের উপস্থিতিতে কালাইন কাটিগড়া উভয় ব্লক কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় চলে। কালাইনের ঘরোয়া বৈঠকে 26টি মন্ডল কংগ্রেসের পদাধিকারীদের মতামত গ্রহণ করেন গাটওয়ার। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনে কাটিগড়ায় দলের প্রার্থী হতে হবে স্থানীয় জনসংযোগ রক্ষাকারী। সর্বস্তরের মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করার মতো মানসিকতা থাকা প্রার্থীর নাম পর্যবেক্ষক সংগ্রহ করেন। বৈঠকে জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তথা কাটিগড়া বিধানসভা কেন্দ্রে দলের ইনচার্জ সন্দীপ দাসের নাম প্রার্থী হিসেবে সবাই এক বাক্যে তুলে ধরেন। গৌরব গগৈর তীক্ষ্ণ দূরদর্শিতা, বিশেষ করে তৃণমূল স্তরে দলের ভিত মজবুত করার লক্ষ্যে পর্যবেক্ষকের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে সর্বত্র অভিযান শুরু হয়েছে। এজন্য নতুন রাজ্য সভাপতিকে সাধুবাদ জানান কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেসীরা। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৈরি হওয়ার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ যেভাবে রণকৌশল চালিয়ে যাচ্ছেন তাতে উজ্জীবিত কংগ্রেসীরা। তারা আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে দল রাজ্যের সরকার গঠন করবে। তারা পর্যবেক্ষককে সাফ জানিয়ে দেন কাটিগড়া বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা। অপরদিকে শ্রীভূমি জেলায় জল জীবন মিশনের সুবিধা থেকে বঞ্চিত মহাকুলের বাসিন্দারা। দীর্ঘদিন যাবৎ শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ নির্বাচনী এলাকার মহাকুল গ্রামের মানুষকে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করতে হচ্ছে। উল্লেখ্য, মহাকুল এলাকায় জল জীবন মিশন প্রকল্প 2021 সালে 1.5 কোটি টাকা দিয়ে স্থাপন করা হয়েছিল, কিন্তু অবহেলার কারণে এখন তা গণজঙ্গলে পরিপূর্ণ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পাম্প মেশিনে মরিচিকা ধরে গেছে। কংগ্রেস সরকারের আমলে তৎকালীন পিএইচই মন্ত্রী গৌতম রায় জনগণকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য 2013 সালের 21 নভেম্বর মেগা প্রকল্প নামে একটি প্ল্যান্ট স্থাপন করেছিলেন। কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি এই প্রকল্পটির অবস্থা জরাজীর্ণ। বর্তমান সরকারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শ্রীভূমি জেলার জল সম্পদ বিভাগ ও ঠিকাদারের অবহেলার কারণে মহাকুল গ্রামের বাসিন্দারা এক যুগ থেকে এই প্রকল্পের বিশুদ্ধ জল সরবরাহ থেকে বঞ্চিত। পানীয় জলের জন্য তাদের একমাত্র ভরসা হলো পুকুরের জল বা বৃষ্টির জল। সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের অবহেলার কারণে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এবং প্রকল্পটির জরাজীর্ণ অবস্থা।
স্থানীয় জনগণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অতি সত্বর এই পানীয় জল প্রকল্প চালু না হলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।